সীমা দেবীর বড় মেয়ে সুপ্রিয়া মোমো খেতে এতটাই ভালোবাসে যে সে বাজারের মোমোওয়ালা ছেলের সঙ্গে পালিয়ে যায়। সীমা দেবীর পরিবার যথেষ্ট ভদ্রসভ্য ছিল, কিন্তু তাদের বাড়ির মেয়ে যেহেতু এরকম একটা কাজ করে তাই সীমা দেবীর পরিবারের লজ্জায় মাথা নত হয়ে যায়। তোদেরকে আমি বারবার বারণ করতাম মোমো খেতে যাস না, দেখ এবার কি হলো। তোর দিদি আমাদের নাক কেটে বাজারের মোমোওয়ালা ছেলের সঙ্গে পালিয়ে গেছে। এখন আমরা সবাইকে কি বলবো? আমাদের নতুন জামাই কি করে? ওই বেকার ছেলে তোর দিদিকে কি খাওয়াবে? তোর দিদির মাসে কত হাত খরচা লাগে বলতো? আরে মা, তুমি চিন্তা করছো কেন? আজকাল মোমোর ব্যবসায় কিন্তু অনেক টাকা ইনকাম। লোকে এমবিএ করে চায়ের দোকান খুলছে। আমি দিদির কাছে শুনেছি জামাইবাবু নাকি বিয়ের পরে একটা নতুন মোমোর দোকান দেবে। আমাকে কি বোকা পেয়েছিস? যদি সবাই মোমোর দোকান দিয়ে এত টাকা ইনকাম করত তাহলে কেউ বিয়ের জন্য সরকারি চাকরিওয়ালা ছেলে খুঁজতো না, সবাই মোমোওয়ালাদেরই খুঁজতো। হে উপরওয়ালা, আমার মেয়েটার কপালটা মনে হয় পুড়লো। এমন সময় হঠাৎই বাড়ির দরজায় নক পড়ে। সীমা দেবী দরজা খুলে সুপ্রিয়া এবং তার নতুন বর অর্ণবকে দেখতে পায়, যা দেখে সীমা দেবী প্রথমেই তার নতুন জামাইয়ের উপর ভীষণই চটে যায়। সে কিছুতেই অর্ণবকে জামাই হিসেবে স্বীকার করতে চায় না। আমি জানি মা, আমি অর্ণবকে বিয়ে করেছি বলে তুমি রেগে গেছো। তুমি কোনো চিন্তা করো না, আমি অর্ণবের সঙ্গে খুব ভালো আছি। এই দেখো, অর্ণব একটা নতুন মোমোর দোকান খুলেছে, তাই অর্ণব নিজের ব্যবসার প্রথম মোমো তোমাদেরকে খাওয়াবে বলে নিয়ে এসেছে। হ্যাঁ শাশুড়ি মা, আমি খুব ভালো মোমো বানাতে পারি। আপনি আমার হাতের একবার মোমো খেয়ে দেখুন, আপনারা আর অন্য খাবার খেতে ইচ্ছাই করবে না। প্রথম ব্যবসা খুলেছি আর আপনাদের মোমো না খাওয়ালে হয়? অর্ণবের কথা শুনে সীমা দেবীর ভালো না লাগলেও সোনিয়া মোমোর কথা শুনে ভীষণই খুশি হয়। তাই সে তখনই নতুন জামাইয়ের হাত থেকে মোমোর প্যাকেটগুলো নিয়ে প্লেটে সার্ভ করতে শুরু করে। সেই মোমোর প্যাকেট খোলা মাত্রই সারা ঘরে মোমোর সুগন্ধ ছড়িয়ে পড়ে। তাই সীমা দেবী আর মোমো না খেয়ে থাকতে পারে না। ওহ জামাইবাবু, তুমি কি মোমো বানিয়েছো? এমন স্বাদের মোমো তো মনে হয় 3000 টাকা দিলেও পাওয়া যাবে না। তুমি তো দেখছি মোমোর মধ্যে বাঁধাকপি, গাজর, চিকেন, পেঁয়াজ সবই দিয়েছো। তোমার মোমোর তো নিশ্চয়ই অনেক দাম হবে, বলো? না না, আমার মোমোর এক প্লেটের দাম মাত্র 50 টাকা। আসলে আমি প্রথম ব্যবসা করছি তো, তাই ভাবছি মোমোর দাম সবার তুলনায় কম রাখবো, যাতে আমার দোকানে কাস্টমার বেশি হয়। কি বলছো জামাইবাবু? তাহলে তো তোমার দোকান থেকে এবার মোমো খেতে হবে দেখছি। আমি তোমাকে বলছিলাম না মা, দিদি জামাইবাবুকে বিয়ে করে একদম ঠিক কাজ করেছে। এভাবেই সেদিন অর্ণবের হাতে তৈরি করা সুস্বাদু মোমো খেয়ে সুপ্রিয়ার বাড়ির লোকজন ভীষণই খুশি হয়। সুপ্রিয়ার মায়ের বাড়ির পরিবারের লোকজন এবার অর্ণবের দোকানেই মোমো খেতে যাবে বলে ঠিক করে, কারণ এত ভালো মোমো বাজারে আর কোথাও পাওয়া যায় না। পরের দিনই সীমা দেবী এবং তার ছোট মেয়ে সোনিয়া অর্ণবের দোকানে মোমো খেতে যায়, যা দেখে অর্ণব খুবই খুশি হয়। আরে আসুন আসুন, আপনারাই তো আমার প্রথম কাস্টমার। বলুন কি খাবেন? ফ্রাইড মোমো, স্টিম মোমো, তন্দুরি মোমো। আমার দোকানে 3 রকমেরই মোমো পাওয়া যাচ্ছে। আমি খুব সস্তায় এখন মোমো বিক্রি করি। তুমি আমাদের 3 প্লেট মোমো খেতে দাও। এত টেস্টি মোমো, আমরা সব রকমের মোমোই ট্রাই করে দেখতে চাই। তবে তোমাকে আবার টাকা দিতে হবে নাকি জামাইবাবু? তুমি তো আমার দিদিকে বিয়ে করেছো, তার মানে আমাদের জন্য মোমো নিশ্চয়ই লাইফ টাইম ফ্রি। এমন কথা শুনে অর্ণব ভীষণই লজ্জা পেয়ে যায়। তাই সে চাইলেও তার শ্বশুরবাড়ির লোকেদের কাছ থেকে টাকা পয়সা চাইতে পারে না। আর অর্ণব যেহেতু সুপ্রিয়াকে নিয়ে পালিয়ে বিয়ে করে, তাই সেও মনে মনে ঠিক করে সে তার শ্বশুরবাড়ির সবাইকে ফ্রিতে মোমো খাইয়ে তাদেরকে ইমপ্রেস করবে। এই ভেবে অর্ণব বলে, আরে না না, তোমরা কি যে বলো না, তোমরা তো আমাদের ঘরের লোক, যখন ইচ্ছে তখন এসে মোমো খেয়ে যাবে, আমাকে কোনো টাকা দিতে হবে না। অর্ণবের কথা শুনে সীমা দেবী এবং সোনিয়া দুজনেই খুবই খুশি হয়। তাই তারা 3 প্লেট মোমোর জায়গায় 10 প্লেট মোমো খেয়ে নেয়। পরের দিন আবার সীমা দেবী তার বোন এবং বোনের পরিবারকে অর্ণবের দোকানে মোমো খাওয়াতে নিয়ে যায়। এই দেখ, এটা হচ্ছে আমার জামাইয়ের দোকান। আমার মেয়ে মোমোওয়ালার সঙ্গে পালিয়ে গেছে বলে তোরা তো খুব হাসাহাসি করছিলি। আমার জামাইয়ের হাতের মোমো খেয়ে দেখ একবার, জামাই বাবা কত ভালো মোমো বানায়। জামাই বাবা, আমাদেরকে তাড়াতাড়ি করে পনির মোমো আর চিকেন মোমো সার্ভ করো। এই শুনে অর্ণব সবাইকে মোমো পরিবেশন করে আর সবাই অর্ণবের হাতের মোমো খেয়ে খুবই খুশি হয়।
সীমা দেবীর বোন এবং তার পরিবার শুধু যে সেখানে দাঁড়িয়ে মোমো খায় তাই নয়, তারা আবার মোমো প্যাক করে বাড়িতেও নিয়ে যায়। এদিকে শ্বশুরবাড়ির মান সম্মান হানি হবে ভেবে অর্ণব কারোর কাছ থেকে টাকা চাইতে পারে না, কিন্তু ফ্রিতে অনেকগুলো প্লেট মোমো খাওয়ানোর ফলে অর্ণবের অনেক টাকা লস হয়ে যায়। তবে অর্ণবের দোকানে অন্যান্য কাস্টমাররাও ভীষণ পরিমাণে ভিড় করে। বাহ, সস্তায় তো তোমার দোকানে খুব ভালো মোমো পাওয়া যাচ্ছে। তোমার মতো মোমো আমাদের বাজারে কেউই বানায় না। দাও দাও, বেশি করে দাও, 2 প্লেট মোমো লাগিয়ে দাও। এভাবেই দেখতে দেখতে অর্ণবের মোমোর দোকানের নাম চারিদিকে ছড়িয়ে পড়ে, তাই তার দোকানে পাড়ার সমস্ত লোকেরা এসে ভিড় জমায়। এরই মধ্যে একদিন সুপ্রিয়ার মাসি অমৃতা দেবী অর্ণবের দোকানে আবার এসে হাজির হয়। এই যে জামাই বাবা, আমাকে চিনতে পারলে তো? আমি যে তোমার মাসি শাশুড়ি। দাও দাও, আমাকে 1 কেজি মোমো প্যাক করে দাও। তোমার মোমো আমাদের বাড়ির সবার খুব পছন্দ হয়েছে, তাই আমরা এবার পুরো পরিবার মিলে তোমার হাতের মোমো খাবো। অর্ণব তার মাসি শাশুড়ি মায়ের মুখে এরকম কথা শুনে কিছুই বলতে পারে না, তাই সে বাধ্য হয়ে 1 কেজি মোমো প্যাক করে দেয়। কিন্তু এত মোমো প্যাক করতে গিয়ে অন্যান্য কাস্টমারদের সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়, তাই তারা ভীষণই বিরক্ত হয়ে ওঠে। আরে বাবা, আমরা তো আগে লাইনে দাঁড়িয়েছি, তাহলে এনারা লাইনে আগে চলে এলেন কিভাবে? আরে ও সুধীরের ছেলে, তুমি ওদেরকে আগে আগে মোমো দিচ্ছ কেন? আমি তো মোমোর অর্ডার আগে দিয়েছিলাম। এই আপনি থামুন তো, আমরা আমাদের ঘরের লোকের দোকানে এসেছি, আমাদের স্পেশাল ট্রিটমেন্ট পাওয়ার কথা। আমাদের জামাইয়ের দোকান মানে আমরাই তো আগে মোমো নেব। এই শুনে লাইনে দাঁড়িয়ে থাকা কাস্টমাররা ভীষণই রেগে যায়। আর অর্ণব যেহেতু সস্তায় মোমো বিক্রি করে, তাই সবাইকে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করে সেই মোমো খেতে হয়। কিন্তু অঞ্জনা দেবী কোনো রকম লাইন না দিয়েই অর্ণবের কাছে এসে মোমো প্যাক করে দিতে বলে, যা দেখে বাকি কাস্টমারগুলো ভীষণই চটে যায়। এমনকি তারা অর্ণবকেও উল্টোপাল্টা কথা শুনিয়ে দেয়। এভাবেই প্রত্যেকদিন অর্ণবের শ্বশুরবাড়ি থেকে কেউ না কেউ এসে মোমো খেয়ে যায়, আবার বাড়িতেও মোমো প্যাক করে নিয়ে চলে যায়। উফ, কি যে করি, শ্বশুরবাড়ির লোকেদেরকে কিছু বলতেও তো পারছি না। এদিকে আমার বেশ ভালোই টাকা লস হয়ে যাচ্ছে, এমনিতেই কম লাভ রেখে বিক্রি করছি। জামাইয়ের মান সম্মান রক্ষা করতে গিয়ে আমি তোমার ব্যবসা লস করে ফেলছি। কিন্তু যেহেতু অর্ণব প্রত্যেকদিন মোমো বিক্রি করে অনেক টাকা উপার্জন করে, তাই বাজারের অন্যান্য মোমো বিক্রেতারা অর্ণবের উপর ভীষণ পরিমাণে রেগে থাকে। তাই তারা সবাই মিলে জোট বেঁধে বাজার কমিটির কাছে যায়। আর অর্ণব যেহেতু মোমো বিক্রি করে বেশি টাকা রোজগার করে, তাই অর্ণবের কাছ থেকে বেশি টাকা ধার্য করার কথা বলে। বাজার কমিটি তাদের কথা মতো কাজ শুরু করে দেয়। পরের দিন বাজার কমিটির লোকজন অর্ণবের কাছে গিয়ে বলে, এই জন্য শুনছি তুমি নাকি বাজারে সবার থেকে বেশি লাভ করছো, তাহলে তোমাকে তো এই জায়গার জন্য অনেক বেশি টাকা ভাড়া দিতে হবে। তোমার জন্য তো অন্যান্য দোকানে বেশি কাস্টমারও হচ্ছে না, তাই তাদের ইনকামই তো হচ্ছে না, তাই তোমাকে 5,000 টাকা বেশি দিতে হবে, বুঝেছো? এমন কথা শুনে অর্ণবের মাথায় হাত পড়ে যায়, কারণ এমনিতেই শ্বশুরবাড়ির পরিবারকে প্রত্যেকদিন ফ্রিতে মোমো খাওয়াতে গিয়ে অর্ণবের অনেক টাকা লস হয়। তবুও তাকে বাধ্য হয়ে 5,000 টাকা বাজার কমিটিকে দিতে হয়। দেখতে দেখতে এভাবে আরো 2-1 দিন কাটে। একদিন সন্ধ্যাবেলা অর্ণবের মোমোর দোকানে প্রচন্ড পরিমাণে ভিড় হয়, কিন্তু এরই মাঝে অর্ণবের শ্বশুরবাড়ি থেকে তার শাশুড়ি মা আবার মোমো খেতে চলে আসে। কিন্তু অত মানুষজনের ভিড় ঠেলে সে কিছুতেই এগিয়ে যেতে পারে না, তাই সে চিৎকার চেঁচামেচি করতে শুরু করে দেয়। ও জামাই, আমার বাড়িতে অনেক লোকজন এসেছে, আমাকে তুমি 500টা মোমো প্যাক করে দাও। সঙ্গে কিন্তু সস আর চাটনি বেশি করে দেবে, মেয়োনিজটাও কিন্তু দিতে ভুলো না। আমি তোমার শাশুড়ি মা বলছি, শুনতে পাচ্ছ? শাশুড়ি মায়ের কথা শুনে অর্ণব সঙ্গে সঙ্গে 500টা মোমো প্যাক করে দেয়, কিন্তু সে তার বিনিময়ে শাশুড়ি মায়ের কাছ থেকে কোনো টাকা নিতেও পারে না, যা দেখে অন্যান্য লোকেরা ভীষণই আশ্চর্য হয়ে যায়। এমন সময় অর্ণবের রেগুলার কাস্টমাররা নিজেদের মধ্যে একটা বুদ্ধি খাটায়। প্রত্যেকদিন আমরা লাইনে দাঁড়িয়ে থাকি আর আমাদের মোমো পেতে অনেক দেরি হয়, কিন্তু আমার মনে হয় আমরা যদি এবার সবাই মিলে জামাই মোমো দাও বলে চিৎকার করি, তাহলে হয়তো আমরাও তাড়াতাড়ি মোমো পেয়ে যাবো আর আমাদের কোনো পয়সাও দিতে হবে না। ঠিক বলেছিস, ওনার শ্বশুরবাড়ির লোকেরা তো ওনার কাছ থেকে সস্তায় মোমো খেয়ে চলে যায়, তাই এবার আমরাও যদি ভিড়ের মধ্যে অর্ণবের শ্বশুরবাড়ির লোকজন সাজতে পারি, তাহলে আমরাও ফ্রিতে মোমো খেতে পারবো, আর তার উপর আমাদের বেশিক্ষণ লাইনেও দাঁড়াতে হবে না। এই ভেবে ভিড়ের মধ্যে থেকে বেশ কয়েকজন চিৎকার করে ওঠে। আরে ও ভাই, আমি তোমার মাসি শাশুড়ির জামাই বলছি। আমার শাশুড়ি মা তোমার কাছ থেকে 10 প্লেট মোমো নিয়ে যেতে বললেন, আমাকে এক্ষুনি মোমো প্যাক করে দাও।
হ্যাঁ জামাই বাবু, আমি তোমার শালি। মা আমাকে বললো আমাদের বাড়ির জন্য 30 প্লেট মোমো প্যাক করে দিতে। স্টিম মোমোর সঙ্গে স্যুপ বেশি করে দেবে, আর ফ্রাইড মোমোর সঙ্গে সসটা বেশি করে দেবে। ভিড়ের মধ্যে এরকম কথা শুনে অর্ণব তাদেরকে শ্বশুরবাড়ির লোকজন ভেবে বসে, তাই সে তখনই মোমো প্যাক করতে শুরু করে। কিন্তু সুরজ এবং শিখার দেখা দেখি অন্যান্য লোকেরাও অর্ণবকে জামাই বলে সম্বোধন করে, আর সস্তায় অনেক অনেক মোমো নিয়ে সেখান থেকে চলে যায়, যার ফলে অর্ণবের সেদিন অনেক টাকা লস হয়, কিন্তু সে চাইলেও কিছু করতে পারে না। এভাবে প্রত্যেক দিনই অর্ণবের কাস্টমাররা অর্ণবকে ভুলিয়ে মোমো নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। কিন্তু মাসের শেষে অর্ণব যখন মাসকাবারি হিসাব করে তখন কি অবস্থা, আমার শ্বশুরবাড়ির লোকেরাই দেখছি সবচেয়ে বেশি মোমো ফ্রিতে নিয়ে গেছে। না, এভাবে চলতে থাকলে আমার সংসার চলবে না দেখছি। মান সম্মান যাই যাকগে, আগে আমি নিজে খেয়ে মরবো, তারপর না হয় জামাই হওয়ার মান সম্মান রক্ষা করবো। এই ভেবে অর্ণব তার দোকানের উপর বড় বড় করে লিখে দেয়, শ্বশুরবাড়ির লোকেদের জন্য এখানে মোমো ফ্রিতে পাওয়া যাবে না। তাই সেদিন যখন কোনো কাস্টমার অর্ণবের শ্বশুরবাড়ির লোকজন হিসেবে পরিচয় দেয় তখন এবার থেকে আগে আপনাদের পেমেন্ট করে তারপর মোমো খেতে হবে, আমাদের দোকানের কারোর জন্য ডিসকাউন্ট নেই, বুঝেছেন? এভাবে অর্ণব সেদিন কাউকে ফ্রিতে মোমো দেয় না, যার ফলে সমস্ত কাস্টমারকে বাধ্য হয়ে টাকার বিনিময়ে মোমো কিনতে হয়। কিন্তু পরের দিন সীমা দেবী আবার মোমো নিতে এসে চিৎকার করে, ও জামাই, আমি তোমার শাশুড়ি মা, আমাকে 10 প্লেট মোমো প্যাক করে দাও। দেখতে পাচ্ছেন না, ওপরে সাইনবোর্ডে লেখা আছে এখানে শ্বশুরবাড়ির কারোর জন্য ফ্রিতে মোমো পাওয়া যায় না। ছি ছি ছি, আপনারা মনে হয় জামাইয়ের দোকান থেকে এত বেশি ফ্রিতে মোমো খেয়ে ফেলেছেন যে বেচারার ব্যবসার ক্ষতি হয়ে গেছে। এমন কথা শুনে সীমা দেবী ভীষণই লজ্জিত হয়ে পড়ে। সে বুঝতে পারে এতদিন ধরে জামাইয়ের কাছ থেকে ফ্রিতে মোমো খাওয়া তার মোটেই উচিত হয়নি। তাই সেদিন সীমা দেবী মোমো না নিয়েই বাড়িতে চলে যায়। সেদিনের পর থেকে কোনোদিনও অর্ণবের শ্বশুরবাড়ির লোকজন কেউ ফ্রিতে মোমো খেতে যায় না। মধুমিতা সুরেশবাবু আর মালা দেবীর একমাত্র মেয়ে ছিল। সে খুবই মিষ্টি মেয়ে ছিল, কিন্তু সে খুবই বোকা ছিল আর মুখরা প্রকৃতির ছিল। তার বাবা মা তাকে অনেক যত্নে বড় করে তুলেছিল, কিন্তু মধুমিতার কাজকর্মের প্রতি তাদের একেবারেই ভরসা ছিল না। তাদের একমাত্র মেয়ে হওয়ায় তারা তাকে ছোটবেলা থেকেই কোনো রকমের কাজ শেখায়নি, আর তার কখনো প্রয়োজনও পড়েনি। কিন্তু আজকে তার বিয়ে ছিল, কিছুক্ষণ পর তাদের মেয়ে শ্বশুর বাড়িতে চলে যাবে, তাই সুরেশবাবু আর মালা দেবী খুবই দুশ্চিন্তায় পড়ে। আজ কিন্তু তোর শ্বশুর বাড়িতে প্রথম দিন, ওখানে গিয়ে কোনো গড়বড় করিস না যেন। যা যা শিখিয়েছি মনে আছে তো? পায়েস বানানো মনে আছে তো? ওরা যদি আজকে মিষ্টি কিছু বানাতে বলে তাহলে পায়েস বানাবি। আর ওখানে সবাই কিন্তু তোর গুরুজন। আমাদের এখানে যেমন আমাদেরকে অর্ডার করে করে নিজের সমস্ত কাজ হাসিল করে নিতিস, ওখানে গিয়ে কিন্তু ভুল করে এটা করিস না। আরে বাবা, তোমরা চিল করো তো। ওরা আমাকে এত কিছু বলবে না আমি জানি, আর বলবেই বা কেন? আর ওদের তো বোঝা উচিত এটা আমার প্রথম বিয়ে, আমারও তো অভিজ্ঞতা নেই। আর সব সংস্কার কি প্রথম দিনই দেখিয়ে দেবো নাকি? হে উপরওয়ালা, প্রথম বিয়ে নয়, বল বিয়ের প্রথম দিন। এই মেয়েকে নিয়ে আমি যে কি করব কে জানে। এবার একটু কান্নার অভিনয় কর, না হলে শ্বশুরবাড়ির লোকে ভাববে যে মেয়েটার কোনো দয়া মায়া নেই। এই কথা শুনে মধুমিতা হাউমাউ করে কান্নার নাটক করে। তাকে দেখে আশেপাশের লোকেরা ভয় পেয়ে যায়। সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। আরে অ্যাক্টিং করতে বলা হয়েছে, ওভার অ্যাক্টিং না। আর অত কাঁদলে মেকআপ ধুয়ে যাবে যে। যা খরচা করেছিস এই মেকআপের পেছনে, মেকআপ করার দেনা মেটাতেই তোমার 2 বছর লেগে যাবে। মধুমিতা তার বাবার কথা শুনে হাসতে শুরু করে দেয়। এভাবে খুশি খুশি তারা তাদের মেয়েকে বিদায় করে। শ্বশুর বাড়িতে পৌঁছালেই ঘরে ঢোকার আগে মধুমিতার শাশুড়ি মা সেখানে চলে আসে। বৌমা, মুখটা ভালো করে ঘোমটা দিয়ে ঢেকে ফেলো, এখনই গুরুজনেরা চলে আসবে। ওরা রীতিনীতি অনুযায়ী একে একে তোমার মুখ দেখে তোমাকে উপহার দেবে। তার আগে তুমি মুখ থেকে ঘোমটা তুলবে না, ঠিক আছে? নাও নাও, ঢেকে ফেলো এবার। আর শোনো, আমাদের পাড়ার পারমিতা বৌদি ওখানে থাকবে। ও সারাদিন নিজের প্রশংসা করতেই থাকে, ওর কথাই তুমি কষ্ট পেও না, কেমন? আর ও অনেক সময় অনেক প্রশ্ন করে, সবকিছুর উত্তর দিতে হবে না। আজকে তোমার প্রথম দিন, আজ দিনটা ভালো করে কাটাবে। হে উপরওয়ালা, এবার তুমি একটু গরম কমিয়ে নাও। একে লেহেঙ্গার ওজনে নড়তে পারছি না, তার উপরে আবার ঘোমটা দিতে বলছে। আমি তো গরমে মরেই যাব। কাল খবরে বেরোবে বিয়ের প্রথম দিনেই বউয়ের মৃত্যু। এই না না, এসব আমি কি ভাবছি? আমাকে এখন অনেক দিন বাঁচতে হবে। এইসব রীতিনীতি তো শুধু আজকের দিনই, একটু কষ্ট করি।
এই বলে সে তার মাথায় ঘোমটা দিয়ে ঘরে ঢুকে যায়। সেখানে গিয়ে সে দেখে সেখানে বেশ কয়েকজন বয়স্ক মহিলা আগে থেকে এসে বসে আছে। এই দেখে মধুমিতা আরো ক্লান্ত বোধ করে। সে মনে মনে ভাবে, এবার এদের সামনে বসে বসে ন্যাকামি করতে হবে, ভালো মেয়ের মতো শান্তভাবে বসে থাকতে হবে। এত কষ্ট আমি কিভাবে করব? হে উপরওয়ালা, আমাকে রক্ষা করো, আমি আর কোনোদিনও বিয়ে করব না। বাবারে, আর করলেও প্রথম দিনটা নিজের বাড়িতেই থাকবো। কখন যে এই ভারী লেহেঙ্গাটা খুলবো? কই নতুন বৌমার মুখখানা দেখি একটু, দেখি আমাদের মাধবী কেমন মেয়ে নিয়ে এসেছে। সবার কাছে তো অনেক বড়াই করে ছেলের, এবার দেখতে হবে বৌমাকে নিয়ে বড়াই করতে পারে কিনা। আমার বৌমা তো হাজারে একটা, ওরকম মেয়ে পাওয়া যায় না। কিছু বলার আগেই কাজ সেরে ফেলে, আমার এত যত্ন করে কি বলবো। আমার মুখ দেখতে এসে অন্যের প্রশংসা করছো কেন? তুমি কি আমার বিয়েতে নিমন্ত্রণ পেয়ে অন্য কারোর বাড়িতে খেতে গিয়েছিলে? যাওনি তো? আমার বিয়েতে এসে মজা করছো যখন, তখন প্রশংসা আমারই করো। বৌমা, উনি তোমার গুরুজন হয়, ওনার কাছে ক্ষমা চাও। এখনই এরকম ভাবে বড়দের সাথে কথা বলতে হয়? আজকে না তোমার এই বাড়িতে প্রথম দিন, লোকে কি বলবে? আমার কোনো সম্মান থাকবে প্রথম দিন বাড়িতে এসেই তুমি এরকম ঝগড়া করলে? থাক থাক বাবা রে বাবা, ওকে আর ক্ষমা চাইতে হবে না। ক্ষমা চাইতে বললে আমাকে বাড়ি থেকেই বের করে দেবে বোধহয়। থাক মা, আমি অন্য কারোর প্রশংসা করব না, আমি শুধু তোমার মুখটা ভালো করে দেখব। মুখে এত ময়দা আটা লাগিয়েছো কেন? মুখ ভর্তি আটা ময়দা। আমার বিয়ের সময় তো আমি খালি একটু লিপস্টিক আর একটা টিপ পরে চলে এসেছিলাম। সে কি, শুধু টিপ আর লিপস্টিক? শাড়ি পরোনি? কি লজ্জা, কি লজ্জা। ওগুলোকে আটা ময়দা বলে না, মেকআপ বলে, বুঝলে? আর তোমার বিয়ে আরো আদিম যুগে হয়েছে, তখন মেকআপ করতেই বা কিভাবে? তখন তো সব পাওয়াই যেত না। আর পাওয়া গেলেও তোমার বাবার হয়তো মনে হয়েছিল ওই মেয়েকে মেকআপ করিয়ে লাভ নেই, প্লাস্টিক সার্জারি করলে ভালো হবে, তাই তিনি আর খরচা করেননি। আমার বাবার তো আবার সেই সমস্যা নেই। বাবা তো জানে আমি সাজলে আরো সুন্দরী লাগবে, তাই খরচা করে মেকআপ করিয়েছে। মধুমিতার কথায় পারমিতা দেবী তেলে বেগুনে জ্বলে উঠলেও বাকিরা সকলে হো হো করে হেসে ওঠে। কি সাংঘাতিক বৌমা এনেছো মাধবী, এ তো একাই 100। আর তোমার কোনো চিন্তা নেই, এই মেয়ে একাই তোমাকে সব ঝগড়ায় জিতিয়ে দেবে। মাধবী দেবী মধুমিতার জবাবে খুশি হলেও সে একটু হলেও লজ্জিত বোধ করেছিল। সমস্ত কিছু হয়ে গেলে মধুমিতা তার শাশুড়ি মাকে জিজ্ঞাসা করে নিজের ঘরে চলে যায়। সেখানে গিয়ে সে হাঁপিয়ে বিছানায় শুয়ে পড়ে। 2 মিনিটও হয়নি এমন সময় আবার তার শাশুড়ি মা তার ঘরে চলে আসে। বৌমা, একি তুমি ঘুমিয়ে পড়লে কেন? এখন ঘুমালে হবে? আজকে তোমার বিয়ের প্রথম দিন, বাড়িতে এত লোক, তোমাকে সবাই দেখতে এসেছে, ওদেরকে মিষ্টি কিছু বানিয়ে খাওয়াতে হবে। যাও যাও, রান্নাঘরে যাও। আমি আজকে এখান থেকে পালাবো, আর আসবো না। এরা প্রথম দিনে এত কাজ করাচ্ছে, এরপর আরো কত কাজ করাবে আমি জানি না। হে উপরওয়ালা, আমি তো পায়েস বানাতেই জানি না। মা যখন শেখাচ্ছিল তখন তো আমি পায়েসের সাথে কি খাবো তাই নিয়ে চিন্তা করছিলাম। যাই, মাকে ফোন করি। এই বলে সে তার মাকে ফোন করে। মা, পায়েস কিভাবে বানাবো আমি সব ভুলে গেছি। এরা আমাকে এত খাটিয়েছে যে আমি সব ভুলে গেছি, জানো? প্লিজ মা, বলে দাও। সে কি রে, এত কি কাজ করালো তোকে দিয়ে, তাও বিয়ের প্রথম দিনই? এসব তো ঠিক নয়। আমি তো জানতাম ওরা ভালো মানুষ। যাই হোক, ওসব বাদ দে। আগে শোন কিভাবে পায়েস বানাবি। আগে একটা প্যান নিবি, ওটা গ্যাসের ওপর বসা। তারপর প্যানের মধ্যে 1 প্যাকেট দুধ আর 3 বড় চামচ চিনি দিয়ে কিছুক্ষণ নাড়তে থাক। মধুমিতা গোটা দুধের প্যাকেট প্যানের মধ্যে রেখে তার উপর চিনি দিয়ে নাড়তে থাকে। হ্যাঁ মা, হয়ে গেছে। এরপর বলো, তাড়াতাড়ি বলো, না হলে মা শাশুড়ি মা আবার চলে আসবে। এরপর 1 কাপ চাল ধুয়ে প্যানের মধ্যে ঢেলে দে, ওটা কিছুক্ষণ নাড়তে থাকবি। একটু ভারী ভারী হয়ে এলে কাজু কিশমিশ ছড়িয়ে দিবি। ব্যাস, ঠিক আছে, আমি এবার চাই। এখনো বাড়িতে অনেক লোক, তুই কাজ কর মন দিয়ে। এই বলে মালা দেবী ফোন রেখে দিলে মধুমিতা চিন্তায় পড়ে যায়। দুধটা ভারী হচ্ছে কিনা সে কি করে বুঝবে? এই ভেবে সে বারে বারে দুধের প্যাকেটটা হাতে তুলে নিজের হাতে নিয়ে ওজন মাপতে থাকে। প্রত্যেকবারই তার ওজন একই রকমের মনে হয়। সে বুঝতে পারে না সে কি করবে। সে চিন্তায় কাঁদতে বসে পড়ে। এমন সময় তার স্বামী সুজন সেখানে জল খেতে আসে। সে মধুমিতাকে কাঁদতে দেখে জিজ্ঞাসা করে, এ কি মধুমিতা, তুমি কাঁদছো কেন? কিছু হয়েছে? কেউ কিছু বলেছে তোমায়? বলো আমাকে। আরে বাবা, কান্না থামাও।
আমাকে অসুবিধাটা বলো। আমাকে তো মা পায়েস বানাতে বললেন, আমি তো পায়েস বানাতে পারি না, তাই আমি আমার মাকে ফোন করে জিজ্ঞাসা করলাম পায়েস কিভাবে বানাতে হয়। মা যা যা বললো সবই তো করলাম, কিন্তু দুধ তো ভারী হচ্ছে না। তুমি গ্যাসটাই তো জ্বালাওনি, কিভাবে রান্না হবে তাহলে? প্যানটা বসিয়ে আগে গ্যাসটা তো জ্বালাবে, তারপর তো হবে। এই বলে সুজন গ্যাসের ওপর রাখা প্যানটির দিকে তাকায় এবং খুব জোরে জোরে হাসতে থাকে। সুজন নিজে তাকে ঠিকঠাক ভাবে পায়েস বানিয়ে দেয়। সেই পায়েস সবাইকে পরিবেশন করা হয়। সবাই পায়েস খেয়ে মধুমিতার খুবই প্রশংসা করে, কিন্তু পারমিতা দেবী বলে, এই স্বাদ তো আমার খুব চেনা। সত্যি করে বলো, এটা তুমি বানিয়েছো নাকি অন্য কেউ বানিয়ে দিয়েছে? সেটা তুমি আমাদেরকে পরিবেশন করলে। এমনিতে আপনার ফিস কত, মানে কত টাকা চার্জ করেন? আমার আবার কিসের ফিস? কি যা বলছো? আমি কেন নিজের জন্য টাকা নেব? না মানে এই যে যখন কোনো জটিল কেসটা সলভ করে দেন তখন কত টাকা করে নেন? আমি কেন কোনো কেস সলভ করতে যাব? আমি কি পুলিশ নাকি গোয়েন্দা? অদ্ভুত মেয়ে তো তুমি। আপনি যখন পুলিশ বা গোয়েন্দার কোনোটাই নন, তাহলে এক চামচ পায়েস খেয়ে এত প্রশ্ন করে কি প্রমাণ করতে চাইছেন? মধুমিতার কথা শুনে সবাই হো হো করে হাসতে থাকে। পারমিতা দেবীরও আর কিছু বলার থাকে না। সে বুঝতে পারে এই বাড়িতে তার ভুলভাল কথা আর কোনো রকম ভাবে চলবে না, আর তার বৌমা তাকে কখনোই শান্তিতে থাকতে দেবে না। সবাই তার পায়েসের বারবার প্রশংসা করতে থাকে। মধুমিতা জানে যে তার এই প্রশংসার জন্য দায়ী তার স্বামী। সে আড়াল থেকে তাকে থ্যাংক ইউ বলে। এইভাবে আরো বেশ কয়েকদিন কাটে। সবই ঠিকঠাকই চলছিল। হঠাৎ করে একদিন মধুমিতা তার মাকে ফোন করে কাঁদতে থাকে। মা, আমি এখানে আর থাকতে পারছি না, আমাকে তুমি এখান থেকে নিয়ে চলো। এখানকার লোকজনরা ভালো না একদম, ওরা সবসময় আমাকে খারাপ খারাপ কথা বলে। সে কি খারাপ খারাপ কথা বলে? মানে কি খারাপ কথা বলে বল আমাকে। আমার একমাত্র মেয়েকে ওরা এভাবে বিরক্ত করছে? হ্যাঁ মা, খুব খারাপ খারাপ 4-5 অক্ষরের কথা বলে। আমি এসব শুনতে অভ্যস্ত নই মা। আমাদের বাড়িতে এসব কেউ কোনোদিনও বলেনি আমাকে। আমার শুনেই কান্না পেয়ে যায়। আজকে তাই দুঃখ চেপে রাখতে না পেরে তোমাকে ফোন করলাম। 4-5 অক্ষরের খারাপ খারাপ কথা কি বলে বল আমাকে। আজই আমি তাহলে তোর বাবাকে নিয়ে ওই বাড়িতে যাব। বাসন মাজা, কাপড় কাচা, ঘর মোছা, রান্না করা এসব বলে। এসব আমাকে কখনো শুনতে হয়েছে বলো? মালা দেবী তার বোকা মেয়ের কথা শুনে ফোনের ওপার থেকে হাসতে থাকে। এরকম বোকামির নজির সে একটার পর একটা দিতেই থাকে। এমনই একদিন তাদের বাড়িতে নতুন বউ দেখতে মাধবী দেবীর দাদা তাদের বাড়িতে আসে। বৌমা, আমার দাদা এসেছে। তোমাদের বিয়েতে আসতে পারেনি, তাই তোমাকে দেখতে এসেছে। তুমি ওনার আপ্যায়নে কোনো ত্রুটি রাখবে না। আমি রান্না করে দিয়েছি, তুমি শুধু আসন পেতে দাদাকে খেতে দিয়ে দেবে। দাদা টেবিলে বসে খেতে পারে না, বুঝলে? আপনি চিন্তা করবেন না মা, আমি সব তৈরি করে দিচ্ছি। কিছুক্ষণ পর মাধবী দেবীর দাদা সেখানে আসে। কি বৌমা, আমার খাবার বেড়েছো? দেখে তুমি শ্বশুরের কত যত্ন করতে পারো। তোমার তো অনেক প্রশংসা শুনেছি সবার কাছে। আজ আমিও দেখি তুমি কেমন ভালো বৌমা। এই বলে হঠাৎ তাদের মেঝের দিকে চোখ যেতেই তারা দেখে মধুমিতা মাটিতে একটি আসন পেতে আসনে ভাত, চাল, তরকারি, মাছ, মাংস সমস্ত কিছু রেখে দিয়েছে। এ কি করছো গো মেয়ে? সব খাবার আসনে কেন দিয়েছো? কেন মামা বাবু, মাই তো বললেন আপনাকে আসন পেতে খেতে দিতে, তাই তো আমি এভাবে দিলাম। কিছু ভুল হলে আপনার বোনকে বকা দিন, ওনার একদম কাজে মন থাকে না আজকাল। এই কথা শুনে মাধবী দেবী এবং মনোহর বাবু দুজনেই হাসতে থাকে। মনোহর বাবু বুঝতে পারে সে অত্যন্ত সরল মনের একটি মেয়ে। মধুমিতা বোকা আর মুখরা হলেও তাকে সবাই খুবই ভালোবাসে, কারণ সবাই জানে যে মধুমিতা মুখরা হলেও তার মন অনেক বড় এবং সে সবাইকে ভালোবাসে। পারমিতা দেবীও তাদের বাড়িতে এলে শুধু মধুমিতারই প্রশংসা করে আর অন্য কারোর সঙ্গে তুলনা করে না। এভাবে মধুমিতার বিয়ের প্রথম দিন যেমনই কাটুক না কেন, তার বৈবাহিক জীবনের বাকি দিনগুলো সে খুবই আনন্দের সঙ্গে কাটাতে থাকে।